ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। বিশ্বজুড়ে চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। People of Gaza, if you are watching this, we are sorry. We are sorry. Please forgive us. খান ইউনিসে সংবাদকর্মীদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বর্বরতা। সাংবাদিক সহ নিহত 2। গাজায় পরিবারের খোঁজ পাচ্ছেন না বাংলাদেশের মেডিকেল পড়ুয়া কিসকো। Bangladesh should do, first of all, we should always pray for the Palestinians. Inshallah, one day all of us will be in the first lines defending and fighting for Palestine. 40 দেশের উদ্যোক্তাদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন সেশন। স্টার্টআপের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রায় 900 কোটি টাকার ফান্ড গঠন। ইউনূস মোদি বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকারকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। আস্থা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের তাগিদ। ভারত বাঁচাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছে, সংখ্যালঘুদের বিষয়ে তারা কথা বলেছে। এই দুইটা ইস্যু কিন্তু পিওরলি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সেগুলি পরিহার করার কথা বলেছেন। তবে আমার ধারণা যে এই বক্তব্যটা ভারতীয় মিডিয়ার ক্ষেত্রে বা ভারতীয় রাজনীতিবিদদের উপরে বেশি খাটে বাংলাদেশের তুলনায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে জানালেন কমিশনার আনোয়ারুল। আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি চলছে। ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা। একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ। এছাড়াও বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ সহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মিরপুর 12 নম্বরে বিক্ষোভ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা। নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সেখানকার আশপাশের প্রতিষ্ঠানগুলো। মিরপুর ইসিবি চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। জোহরের নামাজের পর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল করবে জুলাই বিপ্লব পরিষদ। এছাড়া বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে পেশাজীবী সংগঠনগুলো। বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা। একই সময় মগবাজার থেকে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। বিকেল 5টায় জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি। বিশ্বব্যাপী এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। যে কথা বলতেছি, অন্যদিকে আমাদের ভাই বোনদেরকে গাজায় হত্যা করা হচ্ছে। যেটা হচ্ছে সেটা অসহনীয় এবং আমরা এটা সহ্য করব না। যারা গাজায় বন্দী আছে তাদের জন্য যেন ইন্টারন্যাশনাল বর্ডারগুলো খুলে দেওয়া হয়। People of Gaza, if you are watching this, we are sorry. We are sorry. Please forgive us. পণ্য বয়কটের মাধ্যমে যে যুদ্ধটা আমরা করতে পারি, অর্থনৈতিকভাবে তাদেরকে একটা বেকায়দায় ফেলতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। কূটনীতিক সমাধানের মাধ্যমে এর একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। প্যালেস্টাইনবাসীর পক্ষে আমাদের সর্বদা সাপোর্ট থাকবে। আন্তর্জাতিক আদালতে যেন প্রত্যেকটি বিচার হয় এবং এই বিচারের আলোকে যেন সারা মুসলিম উম্মাহ যেন এক হয়ে যায়।
দর্শক, বিক্ষোভ প্রতিবাদের খবর জানবো সরাসরি রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। আমাদের সাথে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বায়তুল মোকাররম মসজিদের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রাজা এবং উত্তরায় আছেন আলামিন হক অহন। আমরা তার কাছেও যাব। শুরুতেই শামীম রাজার কাছে যেতে চাই। শামীম, বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণকারীরা কি বলছেন এবং সেখানকার এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ দুপুর থেকেই আসলে পুরো বায়তুল মোকাররম এলাকায় উত্তাল। তবে বাদ জুমা সেই বিক্ষোভে অংশগ্রহণ করা মানুষের সংখ্যা হাজারে 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 মুসাল্লিরা আসলে নামাজের পরেই আসলে এখানে অংশ নিয়েছেন। ওলামা মাশায়েখের ব্যানারে এই বিক্ষোভ পালন করছেন তারা। তবে শুধু যে ওলামা মাশায়েখ ব্যানারেই এখানে বিক্ষোভে অংশ নিয়েছেন সাধারণ মানুষ এমনটা নয়, এখানে আশপাশের সাধারণ মানুষ বিভিন্ন ব্যানারে আসলে এখানে মিলিত হচ্ছেন। সবাই আসলে বলছেন যে গাজায় যে আগ্রাসন চলছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এত কিছুর পরও মুসলিম বিশ্বের যেসব নেতারা এখনো চুপ আছেন, তারা আসলে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন আজ বিশ্ব মুসলিম যদি এক থাকতো তাহলে গাজায় যে আগ্রাসন চলছে, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব হতো না। তাই তারা এখান থেকে আবারও সেই আগের মতোই তারা বলছেন যে বিশ্ব মুসলিমকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিমরা ঐক্যবদ্ধ না হলে ইহুদি নাসারাদের হাতে মুসলিমরা এভাবেই হত্যার শিকার হবে প্রতিনিয়ত। এছাড়াও তারা বলছেন যে মার্কিন ইন্ধনেই আসলে এই হত্যাযজ্ঞে মেতে উঠেছেন তারা। এই হত্যা এবং ইসরায়েলিদের এই গণহত্যা, এগুলো আসলে বন্ধে সবচেয়ে অর্থনৈতিক ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র রাখছেন, এমনটাই দাবি করছেন তারা বলছেন ইসরায়েলকে এই গণহত্যা থেকে ফেরাতে গেলে অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করতে হবে। এজন্য তাদের যে সমস্ত পণ্য বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব ব্যবহার করে সেই সব পণ্যসমূহ তারা বয়কটেরও আহ্বান জানান। একই সাথে তারা এ সময় বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিয়ে তারা বলছেন, সেই সমস্ত পণ্যের নাম ধরে ধরে তারা বলছেন যে এই সমস্ত পণ্যগুলো বয়কট করলে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা সম্ভব হবে। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার উত্তরাতে আলামিন হক অহনের কাছে যেতে চাই। অহন, আপনি উত্তরায় আছেন, বিক্ষোভকারীদের অবস্থান এবং কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। লোপা, আপনার প্রশ্নটা আমি শুনতে পারি। আপনি নিশ্চয়ই জানতে চেয়েছেন সবশেষ সেখানকার অবস্থা। শিক্ষার্থীরা এখনো অবস্থান নিয়েছেন, বিক্ষোভ তারা জানাচ্ছেন এবং তারা নানান স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে তারা বলছেন ইসরায়েলি পণ্য বয়কটের কথাও তারা বলছেন। আমি দেখছিলাম অনেকে আগুন ধরিয়ে দিয়েও তারা তাদের বিক্ষোভ যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছিলেন। এবং বিএনএস সেন্টারে সকাল থেকেই, বিশেষ করে 11টার পর থেকে আমি দেখেছি শত শত শিক্ষার্থীদের সঙ্গে যারা পেশাজীবী রয়েছেন তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং এইসব শিক্ষার্থীদের একটি অংশ আমরা দেখেছি ইতিমধ্যেই তারা ফিরে গেছেন এবং সড়কটি যেহেতু একেবারে বন্ধ হয়ে গেছিল ঘণ্টাখানেকের জন্য, সেই কারণে আশেপাশে দুর্ভোগও কিছুটা তৈরি হয়েছে। পুলিশ এসে সড়কে একটি পাশ খুলে দিয়েছে, সেই দিক দিয়ে যান চলাচল করছে, অপর পাশটি একেবারে বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, আমি যেমনটি বলছিলাম সেই ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলছেন, বিশেষ করে সরকারের পক্ষ থেকে কোনোভাবে সেটি বয়কট করা যায় কিনা এবং সেটি একটি নির্দেশনা দেওয়া যায় কিনা সাধারণ জনগণের জন্য, সে কথা তারা বলছিলেন। এবং আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীরাও এখানে অংশ নিয়েছেন, সেই নারী শিক্ষার্থীরাও একই কথা বলছিলেন। কোনোভাবেই তারা হয়তো সরাসরি এই যারা প্যালেস্টাইনে এই নির্মম বর্বরতার শিকার হচ্ছেন তাদেরকে সহযোগিতা করতে পারবেন না সরাসরি, তবে তাদের এই চাওয়া, তাদের এই দোয়া, তাদের এই স্লোগান যেন হাজার মাইল দূরে সেই সব নিষ্পেষিত বর্বরতার শিকার হওয়া সেই সব মানুষের কাছে পৌঁছে যায়, তেমনটি তারা চাইছিলেন। এবং আমি এমনটিও বলছিলাম আশেপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমনটি এসেছেন, শিক্ষকরাও অংশ নিয়েছেন, আশেপাশে যেসব ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন। নারী শিক্ষার্থীরা, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও আমি দেখছিলাম, যদিও আশেপাশে বিভিন্ন যারা ক্যাম্পাস রয়েছে সেই সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং
একটি কথাই তারা বারবার বলার চেষ্টা করছেন এবং সেটি হচ্ছে এই বর্বরতা যেন না থাকে, এই বর্বরতা যেন বন্ধ হয়ে যায়। কোনোভাবেই তারা মানতে পারছে না। তারা বলছেন সরাসরি সহযোগিতা করতে পারবে না, কিন্তু যে স্লোগান তারা দিচ্ছেন, যে আর্জি তারা জানাচ্ছিলেন, নিশ্চয়ই সেটি পৌঁছে যাবে প্যালেস্টাইনের সেই সব বর্বরতার শিকার শিশু, জনগণ, নিপীড়িত মানুষের জন্য। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে চাই, সেখানে আছেন তানভীর মৌসুম। তানভীর, বিক্ষোভ এখনো চলছে কিনা, কি বলছেন শিক্ষার্থীরা? লোপা, বিক্ষোভ এখনো চলমান এবং আগের চাইতে আরও বেশি জনসমাগম এবং আরও বেশি তীব্র আকার ধারণ করেছে সেটি। এই যে আমরা রাজু ভাস্কর্যের সামনে আছি, আমরা একটু রাজু ভাস্কর্যের অবস্থাটি দেখাতে চাই যে সেখানে আসলে কি পরিমাণ জনসমাগম এবং কি পরিমাণে লোকজন হচ্ছে। এবং এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে আসলে এই যে মানুষজনের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সে সীমাহীন নিষ্ঠুরতা ইসরায়েলি ফোর্স দেখাচ্ছে, সেটির জন্য সারা দেশেই কিন্তু নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচি চলছে, যেটির একটি অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের সামনে এত বিশাল একটি বিক্ষোভ, এবং যেখানে শুধু শিক্ষার্থীরাই নন, ছাত্ররাই নন, আরও অনেকেই এসে উপস্থিত হয়েছেন। মেডিকেলের যেসব ছাত্রছাত্রীরা রয়েছেন এবং অন্যান্য যে সকল কর্মচারী বৃন্দ রয়েছেন তারাও এসেছেন। এবং আমরা এই যে পুরো জায়গাটি থেকে এই রাস্তার চারধারে আমরা দেখেছি আসলে প্রচুর পরিমাণ মানুষ আসলে ফিলিস্তিনের সাথে সংহতি জানানোর জন্য এসেছেন, এবং তারা এই ফিলিস্তিনের পতাকা হাতে, তারা এই ফিলিস্তিনের পতাকা কপালের সাথে বেঁধে এবং অনেকে কাঁধের মধ্যে গলায় কেফায়া জড়িয়ে কিন্তু তারা ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করছেন। এই যে এই সীমাহীন নিষ্ঠুরতাটি চলছে, সেই চলমান যে নিষ্ঠুরতা। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমরা আসলে দেখেছি যে রমজান মাস চলাকালীন এবং ঈদের পর ঈদের সময়, এই সময়টিতে আসলে আমরা আরও দেখেছি যে আসলে ইসরায়েলি বাহিনীর যে ভয়ঙ্কর নৃশংসতা, সেটি কিন্তু আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এবং এখন যে নৃশংসতাটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু অতীতের যে কোনো সময়ের চেয়ে তীব্র। এবং এই যে তীব্র যে গণহত্যাটি চলছে এবং যে গণহত্যা, তার বিরুদ্ধেই আজকের এই অবস্থান। এবং এখানে আমরা দেখেছি যে শাহবাগ থেকে, কারওয়ান বাজার থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় যেরকম বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সেরকম যেহেতু রাজু ভাস্কর্যকে এই রাজধানী ঢাকার একটি কেন্দ্রবিন্দু হিসেবে ধরা যেতে পারে, সেই কেন্দ্রবিন্দুতেও কিন্তু আমরা দেখেছি যে আসলে কি পরিমাণ মানুষ বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে বহু দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আসছেন। কারওয়ান বাজার, শাহবাগেও আমরা দেখেছি অনেক মানুষ পায়ে হেঁটে এসেছেন শুধুমাত্র এই যে রাজু ভাস্কর্যের যে বিক্ষোভটি, সেই বিক্ষোভে যোগ দেওয়ার জন্য। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য তানভীর। গাজায় কেউ আর নিরাপদে নেই। আজ সকালে ফোন করেও পরিবারের কাউকে পায়নি ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থী ইব্রাহিম কিসকো। সমগ্র বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি। Israel intentionally targeted the water suppliers, the food storage, and leading people for starvation. And as I'm talking now, this morning, Israel has burned some journalists, and this is happening almost daily. Whenever you have a chance to raise your voice, to talk, to make awareness, that also will definitely will help. Bangladesh should do, first of all, we should always pray for the Palestinians. Inshallah, one day all of us will be in the first lines defending and fighting for Palestine. We will keep fighting. We will never bow for anyone. This is my message to the world. দর্শক, একই দাবিতে বার কাউন্সিলের সামনে বিক্ষোভ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আমাদের সহকর্মী আশিক মাহমুদ সেখানে আছেন, আমরা তার কাছে যাচ্ছি। আশিক, বিক্ষোভে আইনজীবীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, গাজায় যে গণহত্যা চলছে ইসরায়েলি বাহিনী কর্তৃক, সেই গণহত্যার প্রতিবাদে সারা বিশ্ব এবং বাংলাদেশ যেভাবে ফুঁসে উঠেছে, ঠিক তেমনি আইনজীবীরাও এই প্রতিবাদ জানাচ্ছে, আইনজীবীরাও ফুঁসে উঠেছে। আমরা দেখেছি ঠিক 1:30টার দিকে সাধারণ আইনজীবীদের ব্যানারে সাধারণ আইনজীবীরা একটি প্রতিবাদ সভা করছে এই বার কাউন্সিলের সামনে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল প্রাঙ্গণে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ যারা আইনজীবী রয়েছে এবং তারা এসেছেন, এবং সিনিয়র যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং সবাই কিন্তু বলছেন যে এই যে ফিলিস্তিন অর্থাৎ গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, এবং তারা হাসপাতালে পর্যন্ত বোমা হামলা করে মানুষকে নির্বিচারে হত্যা করছে, নিরীহ মানুষকে হত্যা করছে। এটি একটি চরম মানবতা বিরোধী অপরাধ, এবং সেই অপরাধটা ইসরায়েলি বাহিনী নিয়মিত করে যাচ্ছে এবং তাদেরকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। এবং তারা আমেরিকা সহ বিভিন্ন দেশের সহায়তা নিয়ে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছে এবং এর প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। এবং সবাই বলছেন যে এই যে
যে ইসরায়েলি যে সকল পণ্য আছে সে সকল পণ্যগুলো বয়কট করতে হবে এবং এই যে গাজায় যে গণহত্যা চলছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের যারা ইসলামী মোড়ল যে সকল রাষ্ট্র রয়েছে, যে সকল নেতা রয়েছে তাদের প্রতিও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং তাদের প্রতিও ধিক্কার জানাচ্ছেন যে তারা কেন এখন পর্যন্ত এখনও ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছেন না, এখনও তারা এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তারা কেন প্রতিবাদ করছে না, সেই বিষয়টি কিন্তু এই আইনজীবীদের কণ্ঠেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে আসলে এই যে গণহত্যা চলছে, যে মানবতা বিরোধী অপরাধ চলছে গাজার মানুষের ওপর, তার প্রতিবাদে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং বলছেন যে এটি অচিরেই বন্ধ করতে হবে। লোপা। আশিক, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বাইরেও পালিত হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের উপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, নাটোর, লক্ষ্মীপুর সহ কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেয়া যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই পঙ্গু করে দেব। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম, লক্ষ্মীপুরেও চলছে বিক্ষোভ প্রতিবাদ। আমরা সেই খবর জানবো, সহকর্মীরা আমাদের সাথে সরাসরি যোগ দেবেন। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই, শহীদুল সুমন আছেন সেখানে। সুমন, এই কর্মসূচি নিয়ে কি বলছেন বিক্ষোভকারীরা? লোপা, আমি এই জিসি মোড় এলাকায় এবং এই যে বিক্ষোভ মিছিলটি আসলে হচ্ছে সেটি হেফাজতুল ইসলামে বাংলাদেশের পক্ষ থেকে তারা কিছুক্ষণ আগেই তারা বিক্ষোভ করেছেন এবং তারা বিক্ষোভ যে মিছিল সেটি বের করেছেন এবং সেটি কিন্তু আমরা দেখেছি জমিয়তুল ফালা জামে মসজিদ থেকে আসলে বের হয়ে সেটি কিন্তু নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে এবং সকাল থেকে কিন্তু নানা রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু এই একই দাবিতে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা আসলে বলছেন যে ফিলিস্তিনের গাজা ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেটি কিন্তু ইতিহাসের যে ন্যাক্কারজনক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোকে আসলে হার মানিয়েছে। দেখছেন আপনারা বিশাল তারা কিন্তু বিক্ষোভ মিছিল তারা বের করছেন, হাজার হাজার হেফাজত কর্মী নয় শুধু সাধারণ বিক্ষোভ মিছিল সেখানে অংশ নিয়েছেন এবং তারা আসলে বলছেন যে অবিলম্বে যাতে ইসরায়েল এই গাজায় তার যে বর্বরতা সেটি বন্ধ করে এবং তারা কিন্তু বর্বরতার আমেরিকাকে আসলে দায়ী করছেন এবং সেই সাথে যে কূটনৈতিক সম্পর্ক আসলে রাখা যায় কিনা এবং ইসলামী যেসব দেশ রয়েছেন আসলে রাখবেন নিয়ে আরেকবার ভাবার তারা কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন এবং সেই সাথে যারা আসলে এই বর্বরতার তারা আসলে সমর্থন দিচ্ছেন তাদেরকেও আসলে বয়কটের ঘোষণা দিচ্ছেন এবং আমেরিকা এবং ইসরায়েলি যে পণ্য রয়েছে সেগুলো যাতে বয়কট হয় সেটিও বারবার কিন্তু আমরা সব মিলিয়ে দেখছি সকাল থেকে কিন্তু বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং আজ দিনভরই কিন্তু আসলে নানা ধরনের সংগঠনগুলো রয়েছেন তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি আসলে তারা করে যাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার লক্ষ্মীপুরে যেতে চাই, আনিস কবিরকে আমরা দেখতে পাচ্ছি। আনিস, লক্ষ্মীপুরে তো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মী সমর্থকরা, কি বলছেন তারা এই আন্দোলনে? পক্ষ থেকে কিন্তু এখানে বর্তমানে সড়ক অবরোধ করে তারা বিক্ষিপ্ত করেছে, তারা এখন দাঁড়িয়ে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেছে এবং বিক্ষোভ মিছিলে তারা কিন্তু ব্যক্তিমাত্র তাদের দাবি যে ফিলিস্তিনের যে সকল পণ্য রয়েছে সেগুলি তারা দেখা গেছে বর্জন করার জন্য এবং ফিলিস্তিনের যে গণহত্যা চালানো হচ্ছে সেই সব গণহত্যার প্রতিবাদে তারা বলছেন যে বিক্ষোভ মিছিল এবং দেখা গেছে অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলি তারা অব্যাহত রেখেছেন এবং তারা এই বিক্ষোভ মিছিল এবং তারা অব্যাহত রাখবেন। যারা বলছেন যে তাকে যদি বিচারের আওতা না আনা হয় এবং তাকে যে গণহত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে যে গণহত্যা করা হচ্ছে, এতে করে সাধারণ মানুষের এবং যে ফিলিস্তিনে যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এই দুর্ভোগের থেকে তারা মুক্তি দেওয়া হয় এবং তারা সেই জনগণের একটি মাত্র দাবি, তাদের দাবি যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য তারা সেই দাবি জানিয়েছেন। লোপা। আনিস, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
পুরো বিশ্বের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হলো গাজার সাংবাদিককে। আরও একবার ইসরায়েলের নৃশংসতার শিকার সংবাদকর্মীরা। রোববার খান ইউনিসে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে চালানো হয় বর্বর হামলা। আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার সহ মারা যান 2 জন। দগ্ধ ও আহত আরও 7 জন সাংবাদিক। গাজার দক্ষিণে খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ছিল তাঁবুটি। শহরটিতে কাজ করা সাংবাদিকরা এখানে অবস্থান নিয়েই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব। জানা ছিল ইসরায়েলের, এরপরও হামলা। উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলা যায়। ততক্ষণে উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় দিনের প্রাণহানি 30 জন ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনিদের মৃত্যু আর ছোটাছুটির খবর সংগ্রহে ব্যস্ত অনেক সাংবাদিক। কয়েকজন আবার তাঁবুতে ফিরে সারাদিনের তথ্য গোছানোর কাজে ব্যস্ত। এমন সময় বোমা হামলা, বিস্ফোরণ, অগ্নিকাণ্ড। ভেতরে আগুনে পুড়ছে কেউ কেউ, বাঁচাতে ছুটছে সহকর্মীরা। নারকীয় এক পরিস্থিতি যা এখন গাজার প্রতিদিনের দৃশ্য। আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার। কাছাকাছি থাকায় প্রাণ যায় ইউসেফ আল খাজিন্দার নামে আরেক তরুণের। আগুনে পুড়তে থাকা সাংবাদিক আহমেদ মনসুরকে কোনো ক্রমে উদ্ধার করা গেলেও ততক্ষণে ঝলসে গেছে পুরো শরীর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও ওষুধ সরঞ্জামের তীব্র সংকট কঠিন করে তুলেছে সে লড়াই। শার্পনেলের আঘাতে সংকটাপন্ন আরেক সাংবাদিক ইহাব আল বারদিনির জীবন। দগ্ধ ও আহতদের তালিকায় আরও আছেন আল জাজিরার ফটো সাংবাদিক মাহমুদ আওয়াজ সহ আলোচিত আরও কয়েকজন। এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণ্য অপরাধ ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস ফোরাম। 1.5 বছরের আগ্রাসনে গাজায় 2 শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা করছে সরকার। এমনকি দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের প্ল্যানারি সেশনে এমন তথ্য তুলে ধরেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আর স্টার্টআপ উদ্যোক্তাদের সুখবর দিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, সহযোগিতা বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে সকালে শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অংশ নিচ্ছেন 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারীরা। প্ল্যানারি সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, আইনি সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তরুণ উদ্যোক্তাদের চিন্তাধারা ও তাদের কাজ নিয়ে বিভিন্ন সেশনে চলছে আলোচনা। সেখানে বক্তব্য তুলে ধরছেন বিনিয়োগকারীরা। আগামীকাল নেটওয়ার্কিং ও ম্যাচ মেকিং এবং বুধবার ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। স্টার্টআপ প্রকল্পে 900 কোটি টাকার ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। We have decided that স্টার্টআপের জন্য সহযোগিতার পরিবেশ নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তরুণ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রযুক্তিগত খরচ কমিয়ে আনা হবে। যারা এই বিষয়ে কাজ করছে তাদের পাশে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপ প্রকল্পে 900 কোটি টাকা ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। equity holders of that how we streamline a trade license process. বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। বছর বছর যেন ট্রেড লাইসেন্স নবায়ন না করতে হয় সেজন্য উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। দর্শক, আপনারা জানেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে বিনিয়োগ সম্মেলনের প্ল্যানারি সেশন। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আমরা তার কাছে যাচ্ছি। আলমগীর, এই অধিবেশনে উদ্যোক্তা এবং নীতি নির্ধারকরা কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন? লোপা, আপনি জানেন যে সারাদিনে স্টার্টআপ নিয়ে আলোচনা হচ্ছে। একই সাথে অনেকগুলো সেশন আলোচনা চলছিল একসাথে, এবং সেই সব আলোচনাগুলোতে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হচ্ছিল, এবং আমরা বেশ কয়েকটিতে অংশগ্রহণ করেছে। এবং তারা যেটি বলছিলেন যে অনেক উদ্যোগী, আসলে আপনি জানেন যে এটি আসলে একটি উদ্ভাবনী ব্যবসার আইডিয়া। সেই আইডিয়াটি আসলে অনেক সময় মাঠে মারা যায় এই কারণে যে অর্থায়নটা ঠিকমতো হয় না আর কি। তো সেই বিষয়ে অবশ্যই যেহেতু তাদের কোনো ব্যাংকে জামানত দেওয়ার মতো কোনো কিছু থাকে না, তারা শুধু আইডিয়া নিয়েই ব্যবসাটি করতে চান,
এবং সেই আইডিয়ার উপর অনেক সময় ব্যাংক অর্থায়ন করে না। তো এই বিষয়ে অবশ্যই সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুটা আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে 800 থেকে 900 কোটি টাকার একটি ফান্ড করা হবে এবং এ বিষয়ে হয়তো খুব সহসাই একটি প্রজ্ঞাপন জারি করা হবে এবং যারা স্টার্ট আপ করবে তাদের এই ফান্ড থেকে সহায়তা করা হবে বলে তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন। এছাড়া আরও একটি থাকে, যেমন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে প্রতি বছর ট্রেড লাইসেন্স করতে হয়, এজন্য তাদেরকে এক ধরনের হয়রানিতে পড়তে হয়। এ বিষয়েও কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আসলে বিডার যে নির্বাহী চেয়ারম্যান তিনিও আশ্বাস দিয়েছেন যে এই সময়টি আরও বাড়ানো যায় কিনা, এবং এর পরেও আসলে আরও বেশ কিছু সেশন নিয়ে আলোচনা হবে। সেইগুলো থেকে যে আপডেট পাওয়া যাবে সেটি আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের প্রতিনিধি দল সহ বিদেশি উদ্যোক্তারা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন। বলেন, অবকাঠামোগত সুবিধা থাকায় তাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে। পোশাক শিল্পের পাশাপাশি কৃষি খাতও আছে তাদের পছন্দের তালিকায়। এসব উদ্যোক্তা সরাসরি বিনিয়োগ করতে চায়। সকালে আনোয়ারার ইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তারা কর্মপরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন চট্টগ্রাম সফররত প্রতিনিধি দলটি। বাংলাদেশের বিনিয়োগের যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা সরেজমিনে দেখানো এবং এই বিষয়ে ওনাদেরকে ব্রিফ করা, এই কাজগুলো আমরা করব। কোরিয়ান ইপিজেডকে আরো এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিংবা আরো বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। প্রতিবেশী দেশের সাথে স্বার্থ রক্ষায় ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক জরুরি ছিল। একথা উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি বদলালেও প্রতিবেশী বদলানো সম্ভব নয়, বরং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় সেদিকেই নজর দেওয়া উচিত। এছাড়া গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় মিডিয়ার গুজব ও অপতথ্য রোধে এখনই নীতি নির্ধারণী পর্যায়ে ব্যবস্থা নেওয়া দরকার বলেও মত তাদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহুল কাঙ্ক্ষিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনা হয় শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্তে হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তি নিয়ে। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বানও জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। শীর্ষ পর্যায়ের এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, দুই দেশই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। ভারত চাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছে, সংখ্যালঘুদের বিষয়ে তারা কথা বলেছে। এই দুইটা ইস্যু কিন্তু পিওরলি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। এটা কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় ব্যাপার না। বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না বা কবে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কি হবে, এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে। ট্রাম্প কার্ড এখন তারা দুইটাই ব্যবহার করে, একটা হলো যে নির্বাচিত সরকার নাই, আর একটা হলো মাইনরিটি। সো এই দুইটার একটাও কিন্তু ভারতের উদ্বিগ্ন অথবা ইনভলভ হওয়ার মতো কোনো বিষয় না। বৈঠকের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমের উস্কানি বন্ধে নীতি নির্ধারণী পর্যায়ে পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। নরেন্দ্র মোদী যে ডিসইনফরমেশনের কথা বলেছে বা যে ধরনের বক্তব্যে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে সেগুলি পরিহার করার কথা বলেছেন। তবে আমার ধারণা যেটা, যে এই বক্তব্যটা ভারতীয় মিডিয়ার ক্ষেত্রে বা ভারতীয় রাজনীতিবিদদের উপরে বেশি খাটে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সরকারের। এটা কমপ্লিটলি ইন্টারনাল বিষয়। এখন পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা যে এই বিষয়ে অতিরিক্ত কনসার্ন দেখাচ্ছে বা কথা বলছে, সেটা আসলে একটা ডিপ্লোম্যাটিক নরম ভঙ্গ করা। ভারতের মিডিয়া যে কথাগুলো বলছে এগুলো কিন্তু শুধু মিডিয়ার কথা না, সরকারি লেভেল থেকে হয়তো অনেক কথা তারা বলছে না, যেটা তারা মিডিয়াকে দিয়ে বলাচ্ছে। মিডিয়া আগে সেই কথাগুলোকে তারা রেডি করছে, যাতে করে ভারত সরকার পরবর্তীতে সেগুলো নিয়ে আলাপ তুলতে পারে।
রাজনৈতিক পরিস্থিতি বদলালেও প্রতিবেশী বদলানো যায় না, এই বাস্তবতা মনে করিয়ে দিয়ে বিশ্লেষকরা বলছেন সম্পর্ক কিভাবে আস্থা ও মর্যাদার ভিত্তিতে করা যায় সেদিকেই গুরুত্ব দেওয়া জরুরি। বাংলাদেশের সার্বভৌমত্বকে অটুট রেখে এবং একটা সমতার ভিত্তিতে সম্পর্ক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে সেটি নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে। এর মধ্যে আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। দুপুরে নতুন দলের নিবন্ধন এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে। আদালতের বিষয় হলেও এটি আচরণবিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ রাখার চেষ্টা করা হবে। নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্র সংস্কার দল নামে একটি দলকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আচরণবিধিতে সংস্কার কমিশনের প্রস্তাব ও বিভিন্ন নতুন বিষয় যুক্ত করা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম। ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা যাতে শৃঙ্খলার বিঘ্নিত না হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। যারা সেই সময় ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন। এর মধ্য দিয়ে আসলে আইনের লঙ্ঘন করা হবে, এমন মন্তব্য করে পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ইলিশ খাওয়ার রীতির শুরু হয়েছে ঢাকায়, সারা দেশে এমনটা হয় না, এটা আরোপিত সংস্কৃতি। ফরিদা আক্তার বলেন, এ সময় বরং শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়া ভালো। জাটকা সংরক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। ইলিশ রক্ষায় আগামীকাল 8 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে, চলবে 14 এপ্রিল পর্যন্ত। এই সময় জাটকা ধরলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ইলিশ মাছের দাম সাধারণের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, পয়লা বৈশাখ না এটা সংস্কৃতির অংশ না। আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি আরোপিত সংস্কৃতি। জাটকা এখন এমন একটা সাইজে আসছে যে মানুষ মনে করে এটাই ইলিশ। হ্যাঁ, তো সেটাকে রক্ষা করার জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। এটা আসলে আপনাদেরকেও আমি চাইবো যে পত্রপত্রিকা এবং মিডিয়াতে যেন পরিষ্কার আসে যে জাটকা সংরক্ষণ করতে হবে। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত অন্তত 30 জন। স্থানীয়রা জানায়, গত রাতে 12:30টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাস দুটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাট ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামের নেতাকর্মী। বিভিন্ন স্থানে ভ্রমণসহ দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ দলটির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করতে রওনা দিয়েছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসলেই একটি ড্রাম ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্য বাসটি ঢুকে যায় রাস্তার পাশের একটি দোকানে। এই সংঘর্ষে নাসিম ও জুয়েল নামে জামায়াতের 2 কর্মী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান মিজানুর নামের আরও একজন। প্রায় 2টি গাড়ি মিলে তারা যাচ্ছিল পিরোজপুর, মূলত সাইদি সাহেবের কবর জিয়ারত, তার পদ্মা সেতু ভ্রমণ, সব মিলে এই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল। 2টি গাড়ি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, একটি গাড়ি গর্তে পড়ে গেছে এবং একটি গাড়িতে আগুন জ্বলছে। লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় পুলিশের 15 সদস্য আহত হয়েছেন। সকালে হাড়িভাঙ্গা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুন্দরমতি মেলায় দায়িত্ব পালনের জন্য যাচ্ছিল একটি পুলিশের ভ্যান। এ সময় বুড়িমারি স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে আহত হয় 15 সদস্য। এর মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের 15 জন পুলিশ সদস্য আহত হয়, তার মধ্যে 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। টাম্পার ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে। আর এই ঘটনার জন্য ড্রাইভার সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ্তশোকের দোকানে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। ভোর 4:10 আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় ভোর 4:50 আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস 18 জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর 70 বছরের আমিন উদ্দিন নামে একজন মারা যান। বর্তমানে ঢাকা মেডিকেলে 6 জন ভর্তি রয়েছেন। এছাড়াও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন একজন। ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী ইউরোপ, এমন মন্তব্যের জেরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে রীতিমতো তুলোধুনো করলেন ইউ পার্লামেন্টে বেলজিয়ামের সদস্য মার্ক বোটেঙ্গা। ইউর পার্লামেন্টে দেয়া এক ভাষণে কাজা কালাসের সামনেই তাকে এক হাত নেন ওই এমপি। ক্ষোভ নিয়ে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও সজ্ঞানে তেল আবিব গিয়েছিলেন ইউ পররাষ্ট্রপ্রধান। কেবল তাই নয়, বক্তব্যের প্রথম কথাই ছিল ইসরায়েল আর ইউরোপ খুব ভালো সহযোগী। ইউর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিকে পাল্টা প্রশ্ন ছুড়ে মার্ক জানতে চান কোন ক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন কালাস। তেল আবিবের অপরাধ, গণহত্যা আর জাতিগত নিধনে এ ধরনের শব্দ ইউরোপীয় ইউনিয়নের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন। এমন শব্দ আর উচ্চারণ না করার দাবিও জানান। It is clear that we are very good partners. Israel is a very relevant trade and investment partner for the European Union. High Representative, you're the Minister of Foreign Affairs a little bit of the European Union. You know that the International Criminal Court asked for the arrest of Israeli leaders. What very good partners. In crime, in genocide, in ethnic cleansing. These words are a shame for the European Union. They should never be uttered again. যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু হলো আরও এক শিশুর। এই নিয়ে গেল 3 মাসে ভাইরাসটি সংক্রমণে প্রাণহানির শিকার হলো 2 শিশু। টেক্সাস রাজ্যে ভয়াবহ আকারে ছড়িয়েছে রোগটি। আক্রান্তদের বেশিরভাগই হামের টিকা নেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণভ্যাকসিন কর্মসূচির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 21 শতকে এসেও ভাইরাসজনিত হামের প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। হাসপাতালগুলোয় প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে আশঙ্কাজনক হারে শিশুদের মাঝে ছড়িয়ে পড়তে শুরু করে অতি ছোঁয়াচে ভাইরাসটি। গত ফেব্রুয়ারিতে প্রথম শিশুর মৃত্যু হয় টেক্সাসে। মঙ্গলবার মারা যায় আরও এক শিশু। হামের ভ্যাকসিন নেওয়া ছিল না কারোরই। এমন অবস্থায় শিশুদের দ্রুত হামের ভ্যাকসিন নেয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। হামের প্রাদুর্ভাব রয়েছে এমন এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। 2 doses are 97% effective against measles. যারা হামের ভ্যাকসিন নেয়নি তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। শিশুদের জন্য সাধারণত 2 ডোজ টিকাই যথেষ্ট। প্রাপ্তবয়স্কদের জন্য 3য় ডোজ জরুরি। টেক্সাসে হাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সচিব রবার্ট এফ কেনেডি। চলতি বছর 600-র বেশি হাম রোগে শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, যার মধ্যে 480টি কেসই টেক্সাসে। আক্রান্তদের 97% হামের টিকা গ্রহণ করেনি। দেশটিতে গত বছর হামে আক্রান্ত হয়েছিল 285 জন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।